আপনারা শুনছেন স্যাটারডে সাসপেন্স বাই কুনাল সিজন 3। আর এই সিজনে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র। ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প টুপি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি কুনাল আচার্য। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে শুরু হচ্ছে টুপি। চুমু লানমি চো মো লং মা। এ না হে না 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 আসলে ওটা যা মো লাংমা। হ্যাঁ তার চেয়ে বলো না কাং তং তিং কিংবা শেরিং চেরেঙ্গা পোতাঙ্গ বলতে পারো। 72 নম্বর বনমালীর নস্কর লেনের মেষের বাসিন্দারা হঠাৎ খেপে গেছে বলে এ থেকে যদি কারো ধারণা হয় তাহলে খুব দোষ দেওয়া যায় না। ব্যাপারটা কিন্তু তা নয়। এইসব অনুসার বিসর্গ মেশানো কিচিরমিচির আসল লক্ষ্য হলেন ঘনাদা। ঘনাদা আজ দুদিন হলো আমাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন। তার যথেষ্ট কারণ অবশ্য বর্তমান। দুদিন আগে ঘনাদা যথারীতি মেষের বসবার ঘরের সবচেয়ে লোভনীয় আরাম কেদারাটিতে দখল করে বসে খবরের কাগজে চক্ষু নিবন্ধ করে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে শিশিরের দিকে ডান হাতটি নিঃশব্দে বাড়িয়ে দিয়েছিলেন। তর্জনী আর মধ্যমার আঙুলটিতে তাতে এমন করে ফাঁক করে ধরা যে তার থেকে তার ইঙ্গিতটুকু পরিস্ফুট। শিশির সে ইঙ্গিত অমান্য করেনি। অবিলম্বে একটি সিগারেট সেই আঙুলের মধ্যে ভরে দিয়ে সেটি জ্বালাবার পরিশ্রমটুকুও থেকে ঘনাদাকে বাঁচাবার জন্যে দেশলাইয়ের কাঠিও বাগিয়ে ধরেছিল। অপরাধের মধ্যে সে শুধু সেই সঙ্গে মুখ টিপে আমাদের দিকে একটু হেসে বলেছিল, 3223টা হলো ঘনাদা। ঘনাদা শিশিরের হাসিটুকু দেখতে পাননি, কিন্তু তৎক্ষণাৎ যেন বিচুটি গায়ে লেগেছে এমনইভাবে খবরের কাগজ থেকে মুখ তুলে উঠে বসেছিলেন। কী রকম? প্রথমটা আমরা সবাই একটু হকচকিয়ে গেছিলাম। ঘনাদার হঠাৎ হলো কি? গৌরী সকলকে আগে ব্যাপারটা বুঝে হাসি চেপে বলেছিল, গোনায় কিছু ভুল হয়েছে বুঝি? ভুল হয়েছে মানে? ঠকিয়ে যেন আমরা তা সর্বনাশ করে ফেলছি ঘনাদা এইভাবে বলেছিলেন, একেবারে চারটে বাড়িয়ে বলা। অন্য দিন হলে শিশির তৎক্ষণাৎ সায় দিয়ে হাঙ্গামা চুকিয়ে দিত, কিন্তু সেদিন সেও কেমন বেয়ারা জেদ করে বসেছিল। না 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 ঘনাদা, ও 3223ই হবে। না, 3219। ঘনাদা প্রবল প্রতিবাদ করে জানিয়েছিলেন। শিশির তবু নাছোড়বান্দা মাথা নেড়ে বলেছিল, না 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 আপনি যাই বলুন, ও 223, আমার গুনতে ভুল হয় না। গুনতে ভুল তাহলে আমারই হয়েছে বলতে চাও? ঘনাদা গরম হয়ে উঠেছিলেন। বেশ, গুনতে যখন জানি না তখন তোমার সিগারেট আমার না খাওয়াই ভালো। ঘনাদা হঠাৎ আরাম কেদারা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেছিলেন, অবশ্য সিগারেটটি হাতে নিয়েই। সেই থেকে তিনি যে আমাদের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেছেন তার অভিমান তারপর আর ভাঙানো যায়নি। এইদিকে আমাদের দিন কাটানো দায় হয়ে উঠেছে। এবারের বর্ষা একটু বিলম্বে দেখা দিয়ে শেষের দিকে একেবারে শুদ্ধ পুষিয়ে নিচ্ছে। ফুটবলের রথী মহারথীরা সব হেলসিঙ্কিতে। কী রাজ্য জয় করতে যে গেছেন তারাই জানেন। ওদিকে খেলার মাঠে যেতে মন চায় না, এদিকে আমাদের বর্ষার সন্ধ্যাগুলো মাঠেই মারা যাচ্ছে। ঘনাদাকে অনেক রকম ঘুষ দিয়ে দলে ভেরাবার চেষ্টা এই দুদিন ধরে করা হয়েছে। প্রথম দিন পাড়ার বিখ্যাত তেলে ভাজা দোকান থেকে ফুলুরি বেগুন ভাজিয়ে এনে ওপরে বসবার ঘরে একেবারে থালা শুদ্ধ সাজিয়ে নিয়ে বসেছিলাম। ঘনাদা যদি গন্ধে এসে বসেন। ঘনাদা তার ওপরের ঘর থেকে নেমে এলেন ঠিকই, কিন্তু তারপর মাত্র 2 সেকেন্ড আমাদের আড্ডা ঘরের দরজায় দ্বিধা ভরে দাঁড়িয়ে আবার নিচে চলে গেলেন। দ্বিতীয় দিন ঘনাদার জন্য আস্ত একটা সিগারেটের টিন শিশির টেবিলের ওপর রেখে দিয়েছে, সেই সঙ্গে মোড়ের রেস্তোরাঁ থেকে চিংড়ি মাছের কাটলেট।
এদিন চৌকাঠ থেকে চলে না গিয়ে ঘনাদা ঘরের ভেতরে এসে বসেছেন, কিন্তু আমরা যে ঘরে আছি তা যেন তিনি দেখতেই পাননি। শিশির অন্যমনস্কভাবে সিগারেটের টিনটা তার দিকে বাড়িয়ে ধরতেই কিন্তু সব মাটি হয়ে গেছে। সিগারেটের বদলে শিশিরকে যেন জ্বলন্ত চোখের দৃষ্টিতে ভস্ম করে ঘনাদা উঠে ঘর থেকে বেরিয়ে গেছেন। আজ 3 দিনের দিন আমরা একেবারে তাই নতুন প্যাচ ধরেছি। আজ টেবিলের ওপর ফুলুরি বেগুনি বা কাটলেট নয়, গরম হিঙের কচুরি এক থালা সাজানো আছে। সেই সঙ্গে সিগারেটের টিনও বটে, কিন্তু ওগুলো আসল টোপ নয়, চার মাত্র। আসল টোপ হলো আমাদের এই কিচিরমিচির, এবং সেই টোপেই ঘনাদাকে গাথা হলো শেষ পর্যন্ত। গোর, শিশির ও আমার চালিয়াতি পর্যন্ত ঘনাদা কোনো রকমের সহ্য করেছিলেন। শিবুর শেরিং চোরঙ্গা পোতাং শুনেই একেবারে চিড়বিড়িয়ে উঠে আর থাকতে পারলেন না। চো মো হিয়ান মি, ঘনাদা খ্যাপা ঘোড়ার মতন ঘর কাঁপিয়ে যেন চিহি চিহি ডাক ছাড়লেন। ঠিক মতো টোপ দিয়ে ঘনাদাকে গাঁথতে পেরে আমরা যেমন খুশি, তেমনি বেশ একটু হতভম্বও হলাম। ঘনাদার মান ভাঙানোর সঙ্গে সত্যি কথা বলতে গেলে তাকে একটু জব্দ করারও ইচ্ছে আমাদের ছিল। যত বড় সবজান্তা হবার ভানই করুন, আমাদের ওই কিচিরমিচিরের মর্ম বোঝা ঘনাদার পক্ষে সম্ভব নয় বলে আমরা মনে করেছিলাম। সত্যি কথা বলতে কি, গত 2 দিন ধরে শিবু আর গোর এক রাশি পুঁথিপত্র, বই, কাগজ ঘেটে ওসব উদ্ভট আজগুবি আওয়াজ জড়ো করেছে। এতে করেও ঘনাদার ওপর টেক্কা দেওয়া কিন্তু গেল না। চো মো হিয়ান মি বলে চিহি ডাক ছেড়ে ঘনাদা 3 দিন বাদে তার নিজস্ব আরাম কেদারায় এসে বসে মুখ বেঁকিয়ে বললেন, চালবাজি তো করছো, জানো মানে এসব কথার। আমরা যতখানি সম্ভব বেকুবের মতো তার দিকে নীরবে তাকিয়ে রইলাম। তিনি ততক্ষণে থালার হিঙের কচুরির দিকে মনোনিবেশ করেছেন। পুরো থালাটায় প্রায় সাবার করে সিগারেটের টিনটার দিকে হাত বাড়িয়ে তিনি হঠাৎ থেমে বুড়ো কুচকে শিশিরের দিকে তাকালেন। আমারই ভুল হয়েছে ঘনাদা, শিশির তাড়াতাড়ি বলে উঠল। 3219 হবে। না, 3220 বলে শিশিরের ভুল শুধরে ঘনাদা সিগারেটটা ধরালেন। তারপর আগেকার প্রশ্ন আবার তুলে বললেন, বলো দেখি কথাগুলোর মানে কি। এবার চুপ করে থাকলে আর চলে না। গোর তাই আমতা আমতা করে বলে উঠল, ওসব হলো মাউন্ট এভারেস্টের নাম। হ্যাঁ, নাম তো বটে, কিন্তু ওসব নামের মানে কি, আর কোন নামটা ঠিক? ঘনাদা অবজ্ঞা ভরে আমাদের দিকে চাইলেন। আমাদের মুখে আর কথা নেই দেখে ঘনাদাই আবার করুণ দৃষ্টিতে আমাদের ওপর চোখ বুলিয়ে শুরু করলেন। কথাগুলো যা ওড়াচ্ছিলে সবই হলো মাউন্ট এভারেস্টের তিব্বতী নাম। চো মো লং মা মানে হলো লং মা দেবী। লং বলে কোনো শব্দের অর্থ কিন্তু হয় না। লং বলতে অবশ্য দেশকেই বোঝায়। জো মো লং মা মানে হলো একসঙ্গে পক্ষিণী দেবী আর গো দেবী। কাং তং তিং মানে হলো ঊর্ধ্বলোকের নীল তুষার। নামটায় কবিত্ব আছে, কিন্তু এটা বা শেরিং চেরাং পোতাং অর্থাৎ অমর পঞ্চদেবী প্রাসাদও আসল নাম নয়। পৃথিবীর সর্বোচ্চ চূড়োর আসল তিব্বতী নাম হলো চো মো হিয়ান মি অর্থাৎ বিশ্বজননীর পুত সলিল। চীনারা তিব্বতে রাজধানী লাসা অধিকার করার পর এই তিব্বতী নামটি চালু করেছে। ভুল করে অনেকে এটা অবশ্য চুমু লানমি বলে বানান করে। বলা বাহুল্য, আমরা তখন হাঁ করে ঘনাদার দিকে চেয়েছিলাম। গৌরী প্রথম যেন সামলে উঠে জিজ্ঞাসা করলে, আপনি তিব্বতী ভাষা জানেন নাকি? আইনস্টাইনকে যেন গুণ ভাগ জানেন কিনা জিজ্ঞাসা করা হয়েছে। ঘনাদা এমনই একটু অনুকম্পার হাসি হাসলেন। শিবু হঠাৎ অন্য প্রসঙ্গ তুলে বললে, কিন্তু নাম যাই দিক, মাউন্ট এভারেস্ট চূড়ো আর মানুষের সাধ্যে কুলোলো না।
সুইসরা তো হার মেনে ফিরে এলো। হ্যাঁ, ঘনাদা অবজ্ঞা ভরে বললেন, রুনের শিকড় তো আর চেনে না। রুনের শেকড় মানে? আমাদের চোখ কপালে উঠেছে তখন। রুনের শেকড় চিনলে কি হতো? অবাক হয়ে আমরা আবার জিজ্ঞাসা না করে পারলাম না। কি আর হতো, টুপিটা তাহলে ফিরিয়ে আনতে পারতো। ঘনাদা তাচ্ছিল্যের সঙ্গে কথাটা বলে উঠবার উপক্রম করলেন। রুনের শেকড় আর টুপিতে মিলে আমাদের মাথা তখন ঝিমঝিম করছে, তবু একরকম জোর করে চারজনে তাকে ধরে বসিয়ে দিলাম। ঘনাদা যেন নেহাত নিরুপায় হয়ে অনিচ্ছার সঙ্গে শুরু করলেন। ডক্টর তানাকার নাম তোমরা বোধহয় শোনোনি। অত বড় পণ্ডিত পর্যটক সোয়েন হেডিনের পর কমই দেখা গেছে। ইউরোপ আমেরিকার লোক হলে তার নাম অনেক বেশি ছড়িয়ে পড়ত। এশিয়ার লোক বলেই তার নাম অনেকে এখনো জানে না। অনেক কাল আগে সেই ব্রিটিশ আমলে তিব্বতে যাবার নতুন একটা পথ, যাকে বলে গিরিবর্ত, খুঁজে বার করবার জন্যে বেরিয়ে থিয়াংবোচি মঠে সেবার তিনি কদিনের জন্য বিশ্রাম করেছিলেন। নেপালের উত্তরে নামচে। সেখান থেকে থিয়াংবোচি আসতে হলে প্রথমে দুধকোশি নদীর ওপরকার খাড়া পাহাড়ের গায়ে 2000 ফুট উঁচু দুর্গম পথ পার করতে হয়। সে পথ কিছু দূর গিয়ে আবার দুধকোশিতে নেমে যায়। সেখানে কাঠের একটা নড়বড়ে পোল পার হলে সামনের একটি 2000 ফুট উঁচু চূড়ার মাথায় থিয়াংবোচি মঠ দেখা যায়। ভারতবর্ষের দিকে এর চেয়ে উঁচু বৌদ্ধ মঠ আর নেই। তিব্বতে যাওয়া আসার পথে এই মঠের বৌদ্ধ মহান্তদের সঙ্গে তানাকার বেশ আলাপ হয়ে গেছিল। এবারে অভ্যর্থনাটা তাই ভালোই হলো। মহান্তদের অনুরোধে দুদিনের জায়গায় প্রায় 5 দিন কাটিয়ে দেওয়ার পর হঠাৎ একদিন সকালবেলা একজন ছোট মহান্তকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই লোকটির সঙ্গে এই কদিন তার বিশেষ দেখাশোনাই হয়নি। শুনলেন তিব্বতে পাঞ্চেন লামার চিঠি নিয়ে তিনি থিয়াংবোচি মঠের প্রাচীন তিব্বতী ধর্মগ্রন্থগুলির তালিকা করতে এসেছেন। লোকটি যা পরিচয় পাওয়া গেল তাতে তার সঙ্গে তানাকার কোনোদিনও দেখাশোনা হওয়া অসম্ভব। তবু মনের খটকা তার গেল না। কেন জানি না, তার মনে হলো তার অত্যন্ত চেনা কোনো একজনের সঙ্গে এই মহান্তর অত্যন্ত মিল আছে। সঠিক পরিচয়টা তবু কিছুতেই মনে করতে পারলেন না। তানাকার সন্দেহ যে অমূলক নয়, তার পরের দিন সকালেই তার প্রমাণ পাওয়া গেল। খোদ মহান্ত ঘুম ভাঙতে না ভাঙতেই তার ঘরে এসে হাজির। তাদের মঠের নাকি সর্বনাশ হয়ে গেছে। পাঞ্চেন লামার চিঠি নিয়ে যে লোকটি এসেছিল সে নাকি জাল। গত রাতে থিয়াংবোচি মঠের অত্যন্ত মূল্যবান কটি পুরনো তিব্বতী পুঁথি নিয়ে সে নাকি সরে পড়েছে। খোদ মহান্তর কথা শুনে তানাকা বুঝলেন তিনি ঠিক না চিনলেও জাল মহান্ত তাকে ঠিক চিনেছিল, এবং সেই জন্যেই ধরা পড়বার ভয়ে সে নিজে থেকেই আগে পালিয়েছে। কিন্তু পালিয়ে সে যাবে কোথায়? এখান থেকে নেপালের দিকে যাওয়ার একটিমাত্র সংকীর্ণ পথ। সেই পথে এখানকার যে কোনো শেরপা জোয়ান একদিনে তাকে ধরে ফেলবে। আর উত্তরে নুপৎসে আর লোৎসে, এই দুই চূড়ার মাঝখানে বিরাট 25,000 ফুট পাহাড়ের দেওয়াল, সেখানে যেন মাউন্ট এভারেস্টের চূড়া আড়াল করে খোদ দাঁড়িয়ে আছে। সেই দিক দিয়ে যাওয়ার মানে আত্মহত্যা ছাড়া কিছুই নয়। খোদ মহান্তকে সেই আশ্বাস দিয়ে তানাকা বললেন দক্ষিণে নামচে যাওয়ার দিকে 2জন শেরপা জওয়ান তিনি যেন পাঠিয়ে দেন। উত্তরের দিকে তিনি নিজেই যাচ্ছেন নতুন পথের সন্ধানে। সেদিকে যাওয়া দুর্বোধ্যি যদি তার হয়ে থাকে, জীবন্ত বা মৃত যে কোনো অবস্থায় তার কাছ থেকে সমস্ত পুঁথি তিনি উদ্ধার করবেনই। খোদ মহান্ত তানাকার কথায় কিছু আশ্বস্ত হলেন। ধর্মচক্র ঘুরিয়ে তার আশীর্বাদ নিয়ে সেদিনই দুপুরের আগে 4 জন শেরপা কুলিকে নিয়ে তানাকা বেরিয়ে পড়লেন। থিয়াংবোচি থেকে উত্তরে যাওয়ার একটিমাত্র পথ দেবদারু, সরল ও ভূর্জ গাছের জঙ্গলের ভেতর দিয়ে প্রথমে ইমজাখোলা নদীর ধারে নেমে গিয়েছে।
ইমজা খোলা যেখানে ভুজ আর জুনিপার গাছে ঝোপের ওপর দিয়ে পাগলা ঝোড়া হয়ে নিচে অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়েছে, তার একটু আগে দড়ির পোল দিয়ে তারাকা এই দুরন্ত নদী পার হলেন। সেখান থেকে পাং বচি পর্যন্ত উঠবার পরই বড় বড় গাছপালা শেষ হয়ে শুধু মোটা পাহাড়ি ঘাসের প্রান্তর শুরু। সেই প্রান্তরেরও মানুষের সীমানা ফারিচে গায়ে এসে শেষ। তারপর চির তুষারের দেশ। লোৎসে ও নপুৎসে মতন বিরাট সব গিরিচূড়া মাউন্ট এভারেস্টকে ঘিরে সেখানে অলঙ্ঘ নিষেধের প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। এখানে মানুষের পদচিহ্ন কালে ভদ্রে যদিও বা কখনো পড়ে, তাও বেশি দূর পর্যন্ত পৌঁছায় না। যে ফারিচেগার কথা আগে বলেছি তাকে গা ঠিক বলা উচিত নয়। এই অঞ্চলে চমড়ি গায়ে যারা চড়ায় সেই রাখালদের এটা একটা অস্থায়ী আস্থানা। শরৎকালে চমড়ি গায়ে চড়িয়ে শীতের আগেই তারা এখান থেকে নেমে যায়। তারপর পাথর কাঠ দিয়ে তৈরি কটা পরিত্যক্ত কুঁড়ে ঘর শুধু পড়ে থাকে। তানাকা ফারিচেগায় যখন এসে পৌঁছলেন তখন সেখানে জনমানব নেই। শীত এবার একটু তাড়াতাড়ি পড়েছে। রাখালরা তাই তাদের চমড়ি গরু বলদ নিয়ে আগেই নেমে গেছে। ফারিচেগায় এসে মনে হলো পুঁথিচোর জাল মহান থেকে ধরা বোধহয় খুব শক্ত হবে না। এখান থেকে উত্তরে ছাড়া আর কোনো দিকেও তার যাওয়া অসম্ভব। অথচ উত্তরে যাওয়া মারাত্মক পাগলামি ছাড়া আর কিছুই নয়। সেখান থেকে তিব্বতের দিকে যাওয়ার কোনো পাশ বা গিরিপথ যদিও থাকে, তা অত্যন্ত দুর্গম হতে বাধ্য। তাছাড়া এই দেশে সবচেয়ে সাহসী ও ঝানু শেরপা জোয়ানদের পক্ষেও একলা সে পথ খুঁজে বার করা সম্ভব নয়। ফারিচে গা ছাড়িয়ে পরের দিন তানাকা লবুজা খোলায় গিয়ে পড়লেন। এই উপত্যকা দিয়ে খুম্বু গ্লেশিয়ার বা হিমবাহ নেমে এসেছে। লবুজা খোলার উপত্যকা একটু উপরে উঠতেই পুমরি, লোলা, লিংট্রেন প্রভৃতি মাঝারি চূড়ার সঙ্গে মাউন্ট এভারেস্টের পশ্চিম ঢাল দেখা গেল। ওদিকে নপুৎসে লোৎসে আর এদিকে এইসব চূড়া যেন পারিষদবর্গের মতো মহামহিম সম্রাট এভারেস্টকে ঘিরে আছে। পারিষদেরাও কেউ কেটা, 20 থেকে 28,000 ফুট তাদের উচ্চতা। লবুজা খোলায় এসেও জাল মহান্তদের খোঁজ না পেয়ে তানাকা একটু অবাক হলেন। তার সমস্ত অনুমানই কি তাহলে ভুল? সন্ধ্যের দিকে সেদিন তুষার ঝড় উঠল। 4 জন শেরপাকুলি একটি তাঁবুতে আর একটিতে তানাকা একলা। সমস্ত রাত প্রায় জেগেই কাটালেন। ঝড়ে তাঁবু উড়িয়ে নিয়ে যাওয়ার ভয় যথেষ্ট, কিন্তু তখন তার মনে আর এক ভাবনা তার চেয়ে বেশি প্রবল হয়ে উঠল। মাঝরাতে তুষার ঝড় থেমে গেল। সামান্য ঘন্টা দুয়েক ঘুমিয়ে ভোর হতে না হতেই সাজগোজ করে বন্দুক আর দূরবীন হাতে তানাকা বেরিয়ে পড়লেন। শেরপা কুলিরা তখনও বোধহয় অঘরে ঘুমোচ্ছে। তাদের তাঁবুর চারিধারে নরম তুষারের ওপর একটা তুষার চিতার পায়ের দাগ তার চোখে পড়ল। তুষার চিতাটা অচেনা জিনিস দেখে একটু শোকাশুকি করে নিচের দিকে নেমে গেছে। শেরপাদের তাঁবু থেকে আধ মাইলটাক এগিয়ে যাওয়ার পর তিনি তুষারের ওপর আবার এক ধরনের পায়ের দাগ দেখে কিন্তু একেবারে অবাক হয়ে গেলেন। উপত্যকার এদিকে পাহাড়ের ধার থেকে বেরিয়ে এসে পদচিহ্ন তুষার নদী পেরিয়ে আর একদিকে চলে গেছে। কোনো চতুষ্পদ প্রাণীর পায়ের দাগ কিন্তু তা নয়। মানুষের মতো এ দু পায়ে হাঁটা কোনো জীবের। কিন্তু পায়ের অত বড় প্রকাণ্ড মাপ কোনো মানুষের হওয়া তো অসম্ভব। তাছাড়া এ আকাশ ছোঁয়া চির তুষারের দেশে খালি পায়ে হাঁটবার মতো মানুষ কে থাকতে পারে? হঠাৎ একটা কথা মনে পড়ায় তানাকা উত্তেজনায় আনন্দে অধীর হয়ে উঠলেন। সবকিছু ভুলে সেই পায়ের দাগ অনুসরণ করলেন। এবার তুষার নদীর ওপর দিকে হাঁটা খুব সহজ ও নিরাপদ নয়। কোথাও কোমর পর্যন্ত নরম তুষারে ডুবে যায়, কোথাও বিরাট তুষারের খাদ হাঁ করে আছে। অতি সাবধানে তার ধার দিয়ে পার হতে হয়। পায়ের দাগ অনুসরণ করতে গিয়ে কিন্তু বুঝলেন, যাকে অনুসরণ করছেন এই তুষার রাজ্যের কায়দা কানুন তার চেয়েও তার অনেক বেশি জানা।
অনায়াসে দুর্গম বিপজ্জনক সমস্ত জায়গা কখনো লাফ দিয়ে, কখনো পাশ কাটিয়ে সে পার হয়ে গেছে। কিছু দূর গিয়ে সে পদচিহ্ন আর কিন্তু অনুসরণ করতে পারা গেল না। তুষার নদীতে এক জায়গায় প্রায় মাইল খানেক লম্বা ও প্রায় 30 ফুট চওড়া একটা গভীর খাদ তৈরি হয়েছে। সেই খাদের ওপারের পদচিহ্ন বেশ স্পষ্ট দেখতে পেলেও তার পক্ষে শীতের পোশাক পরে তা লাফ দিয়ে পার হওয়া অসম্ভব। মাইলখানেক ঘুরে আবার তা অনুসরণ করাও তখন সময় নেই। এমনিতেই আগ্রহে উত্তেজনায় অনেক দূর এসে পড়েছিলেন। তাঁবুতে যখন ফিরে গেলেন তখন বেশ বেলা হয়ে গেছে। পায়ের নিচে ঠান্ডা বরফ আর আকাশে জ্বলন্ত সূর্যের এমন তেজ যেন মুখ পুড়িয়ে দিচ্ছে। সেই অবস্থায় তাঁবুতে এসে তানাকা একেবারে অবাক হয়ে গেলেন। শেরপা কুলিরা সব গেল কোথায়? এতক্ষণে তো তাদের খাওয়া দাওয়া সেরে তাঁবু তোলবার জন্যে প্রস্তুত হওয়া দরকার ছিল। বাইরে থেকে শেরপাদের সর্দার দাওয়াই পাণ্ডুপকে ডাক দিলেন। কোনো সাড়া না পেয়ে এবার তাদের তাঁবুর ভেতরে গিয়ে ঢুকলেন। 4 জনের মধ্যে একটিমাত্র শেরপাকুলি সেখানে বসে তার জিনিসপত্র বাঁধছে, আর কোনো শেরপাকুলির চুলের টিকি দূরে থাক, জিনিসপত্র পর্যন্ত সেখানে নেই। যে জিনিসপত্র বাঁধছিল বাইরের আলো থেকে তাঁবুর ভেতরে এসে তানাকা প্রথমটা তাকে চিনতে পারলেন না। তবু অত্যন্ত কড়া গলায় অন্য শেরপারা কোথায় আছে জিজ্ঞাসা করলেন। মুখ না তুলেই লোকটা বললে, তারা পালিয়েছে। পালিয়েছে? হঠাৎ এরকম পালাবার মানে? জানি না। তার উত্তরে নয়, তার কথা বলবার ধরনে হঠাৎ চমকে উঠে সজোরে দুহাতে তার গলাটা ধরে তানাকা তাকে তাঁবুর বাইরে নিয়ে এলেন। আরে আরে ছাড়ো ছাড়ো বন্ধু, গায়ের জোরটা ইয়েতিদের জন্য মজুদ রাখো। শেরপা কুলির মুখে বিশুদ্ধ জাপানি ভাষা শুনে তানাকা একেবারে হতভম্ব। অবাক হয়ে তার গলা ছেড়ে দিয়ে বললেন, এ কি মিস্টার দাস? গলায় হাত বুলোতে বুলোতে এবার হেসে বললাম, যে এরকম হাতের জোর দেখিয়েছ আর একটু হলেই স্বর্গীয় দাস হয়ে যেতাম। রসিকতার মতো মনের অবস্থা তানাকার তখন নয়। বললেন, তুমি তাহলে জাল মহান্ত সেজে পুঁথি চুরি করেছো? অম্লান বদনে বললাম, হ্যাঁ তা করেছি, তবে চালুনি হয়ে ছুঁচে ছিদ্র ধরা তোমার কি উচিত? সিনকিয়াংয়ের সেই মঠের কথা মনে পড়ে। এই বিদ্যে তোমার কাছেই তখন শিখি। সিনকিয়াংয়ের এক প্রাচীন গোম্ফা বা বৌদ্ধ মঠের পুরনো পুঁথি সরানোর ব্যাপারে ডক্টর তানাকাকে আমায় সাহায্য করতে হয়েছিল। সে কথা এখন গায়ে না মেঘে তানাকার রাগের সঙ্গে বললেন, এই কিন্তু আমার কুলিদের তুমি তাড়িয়েছ কেন? এখানকার ঠান্ডায় তোমার বুদ্ধিটা একটু জমে গেছে মনে হচ্ছে, হেসে বললাম। নইলে ইয়েতির নামটা যখনই উচ্চারণ করেছিলাম তখনই ব্যাপারটা বুঝতে। এক মুহূর্তে শেরপাদের পালাবার কারণটা তানাকার কাছে স্পষ্ট হয়ে উঠল। উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন, ওরাও কি ইয়েতির পায়ের চিহ্ন তাহলে দেখেছে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। ইংরেজি ভাষায় ভুল ব্যাখ্যা করে যার নাম দেওয়া হয়েছে জঘন্য তুষার মানব। তোমাকে ফিরতে দেরি দেখে খুঁজতে গিয়ে সেই ইয়েতির পদচিহ্নই তাদের চোখে পড়ে। তারপর তল্পি তল্পা গুটিয়ে তারা হাওয়া। তানাকা হতাশভাবে এবার বললেন, কিন্তু এখন আমার সমস্ত প্ল্যানই যে মাটি হয়ে যাবে। কিচ্ছু হবে না বন্ধু, বরং তোমার উদ্দেশ্য সিদ্ধির সুবিধাই হয়ে গেল। তানাকা সন্দিগ্ধভাবে আমার দিকে চেয়ে বললেন, আমার উদ্দেশ্য সম্বন্ধে তুমি কি জানো? জানি বই কি বন্ধু, নইলে শেরপাকুলি সেজে নামচে থেকে তোমার সঙ্গ নি। তুমি শেরপাকুলি সেজে আমার সঙ্গে এসেছো? এবারে তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যেখান থেকে শেরপাকুলি সে সংগ্রহ করে সে নামচে গায়ে কি করে তার আগেই আমি উপস্থিত হয়ে শেরপা মোড়লকে আগে ঘুষ দিয়ে হাত করে রাখি। তারপর শেরপাকুলি সেজে তার সঙ্গে থিয়াং বুজিতে এসে কি করে আবার ভোল বদলে জাল চিঠি দেখিয়ে মহান্তদের
পুঁথি ঘরে ঢোকবার সুবিধা করে নিই। তারপর সকলে যখন জাল মহান্ত কোন দিকে গেছে ভেবে আকুল, তখন কেমন করে আবার শেরপা কুলি সেজে তানাকার সঙ্গেই সকলের চোখের ওপর দিয়ে চলে আসি। শেরপা কুলিদের সাহায্য না পেলে অবশ্য এসব সম্ভব হতো না। এখান থেকে পালাবার সময় তাই তাদের মোটা বকশিসও দিয়েছি। ইয়েতিদের ভয় ততটা নয়, আমার কথাতেই তারা যে তল্পা নিয়ে চলে গেছে এ কথাটাও তানাকাকে জানিয়ে দিলাম। এসব শুনে তানাকা একেবারে খাপ্পা, রেগে উঠে বললে, কি 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 সর্বনাশ যে তুমি করেছো তা জানো? আমার উদ্দেশ্য তুমি যদি সত্যি জানতে তাহলে শেরপা কুলিদের অন্তত তাড়াতে না। তোমার উদ্দেশ্য জানি বলে শেরপাদের তাড়িয়েছি। তানাকা এ কথায় আরও রেগে উঠল। তো তোমার এই হেয়ালি রসিকতা আমার এখন আর ভালো লাগছে না। হেয়ালি নয় বন্ধু, সহজ কথা। শোনো, তুমি যে তিব্বতে যাবার নতুন রাস্তা খুঁজতে এদিকে আসোনি সে আমি আগেই বুঝেছিলাম। তোমার আসল উদ্দেশ্য হিমালয়ে যে চূড়া কেউ জয় করতে পারেনি তারই আঁট ঘাঁট জেনে যাওয়া, পরে যাতে দলবল নিয়ে চূড়া জয়ের চেষ্টা করতে পারো। আছে সে কথা বললে ব্রিটিশ সরকার তোমায় নেপালে ভেতর দিয়ে যাবার অনুমতি না দেয়, তাই তুমি ওই মিথ্যে অজুহাত দিয়েছ। আমার দিকে অবাক হয়েছে তানাকা বললে, আশ্চর্য, আমার এই মনের কথা আমি জাপানেও কাউকে বলিনি, কিন্তু তুমি শেরপা কুলি সেজে আমার সঙ্গ নিয়েছো কেন? হেসে বললাম, এখনও এ দেশে ব্রিটিশদেরই রাজত্ব বলে। স্বাধীন দেশের লোক বলে তোমায় যেটুকু অনুমতি দিয়েছে, কালা ভারতবাসী হিসেবে আমায় তাও দিত না। তাই তোমার পাসপোর্ট দিয়েই আমি কাজ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। তবে আমার উদ্দেশ্য শুধু এভারেস্টের সুলুক সন্ধান জানা নয়, বিজ্ঞানের জগতে যা সবচেয়ে বড় হেঁয়ালি সেই ইয়েতিদের সঠিক পরিচয় নেওয়াও বটে। এখনও পর্যন্ত পায়ের দাগ ছাড়া কোনো সভ্য মানুষ তাদের চোখেও দেখেনি। তানাকার রাগ এতক্ষণে ঠান্ডা হয়েছে, তবু সে হতাশভাবে বললে, কিন্তু শেরপা কুলিদের তাড়িয়ে আমাদের কি লাভটা হলো? লাভ হলো এই যে আমরা কি করছি না করছি তার সাক্ষী কেউ রইল না। শেরপার সঙ্গে থাকলে পরে তোমার আসল উদ্দেশ্য জানাজানি হয়ে যেতই। আমার দিক দিয়ে শেরপাদের তাড়ানো দরকার ছিল, এই জন্যই যে দলবল নিয়ে ইয়েতিদের সন্ধান পাওয়া অসম্ভব। তারা যেমন চালাক তেমনই সতর্ক। দলবল দেখলেই তারা সে তল্লাট ছেড়ে পালায়। একা একা তাদের খোঁজ পাওয়া বরং আশা আছে। তানাকাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করলাম, কিন্তু তারপর এক সপ্তাহ পর্যন্ত চারিদিকে খোঁজ করেও ইয়েতিদের কোনো চিহ্ন না পেয়ে নিজেই ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে উঠলাম। আমাদের খাবার রসদ ক্রমশই ফুরিয়ে আসছে। আর কদিন এভাবে গেলে ফেরবার উপায়ও থাকবে না। সেদিন রাতে খুম্বু হিমবাহ দিয়ে উঠে আমরা পাহাড়ের ধারে একটি গুহায় আশ্রয় নিয়েছি। গুহা না বলে পাহাড়ের একটা সংকীর্ণ ফাটলই তাকে বলা উচিত। এমনিতে তো সে ফাটলে রাত কাটালে শীতে জমে যাওয়ার কথা, কিন্তু এক্সকিমোদের মতো বরফ দিয়ে শীত নিবারণের ব্যবস্থা করেছি। বরফের চাই দিয়ে এমনভাবে ফাটলের বেরোবার দিকটা ঢেকে দিয়েছি যে হাওয়া বেরোবার সামান্য একটু ফুটো ছাড়া আর কিছু সেখানে নেই। যাই করি না কেন সেই রক্ত জমানো শীতে আরামে ঘুমোনো অসম্ভব। সামান্য যেটুকু তন্দ্রা এসেছিল শেষ রাতে হঠাৎ কিসের শব্দে তা ভেঙে গেল। তানাকাও তখন জেগে উঠেছে। দুজনে কান পেতে শুনলাম যেসব বরফের চাই দিয়ে আমাদের ফাটল আমরা বন্ধ করেছি সেগুলো কে যেন সরাবার চেষ্টা করছে। ফাটলের ওপর দিকে হাওয়া যাওয়ার যে ফুটো রেখেছিলাম তার ভেতর দিয়ে সামান্য ভোরের আলো গুহার ভেতর তখন এসে পড়েছে। ঘুমোবার থলে থেকে দুজনে ধীরে ধীরে বেরিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। বাইরের শব্দটা সে সময় থেমে গেল। মিনিট খানে কোনো শব্দ আর না পেয়ে ফাটলের একটা পাথরের খাঁজে পা দিয়ে উঠে হাওয়ায় ফুটোয় চোখ লাগিয়ে যা দেখলাম
অনেক বড় বৈজ্ঞানিক তা দেখবার জন্য নিজের ডান হাতটা কেটে দিতে পারত। আমাদের সামনে তুষার প্রান্তরে তিনটে ইয়েতি হামাগুড়ি দিয়ে বরফের ওপর ঘুরে বেড়াচ্ছে। ও মাঝে মাঝে যেন পাগলের মতন দু হাতে সে বরফ খুঁড়ছে। আর একটি ফুটোয় চোখ লাগিয়ে তানাকাও তখন ব্যাপারটা দেখেছে। দেখে উত্তেজনা সে আর চুপ করে থাকতে পারল না। ইয়েতি ইয়েতি, দুনিয়ায় কেউ যা কখনো দেখেনি সেই ইয়েতি। রেগে আগুন হয়ে আমি তাকে চুপ করতে বললাম, কিন্তু ক্ষতি যা হওয়ার তখন হয়ে গেছে। সামান্য যে শব্দ ফুটোর ভেতর দিয়ে বাইরে পৌঁছেছে, ইয়েতিরা তাই শুনেই সবাই একসঙ্গে উধাও। সবচেয়ে ছোট ইয়েতিকে মাঝখানে রেখে তারা যেভাবে ছুটে পালিয়ে গেল, তাতে বাপ মা ও বাচ্চা নিয়ে তারা একটা পরিবার বলেই মনে হলো। নিজের বোকামির জন্য লজ্জিত হওয়া দূরে থাক, তানাকা তখনও উত্তেজনায় চিৎকার করে বলছে, ভালো করে লক্ষ্য করে দেখেছো দাস? দাস, সমস্ত বৈজ্ঞানিক জগতে আমরা স্তম্ভিত করে দেবো এবার। কে বলে ইয়েতি একরকম বাঁদর বা হনুমান? ওটা দস্তুর মতন নতুন এক শ্রেণীর বন মানুষ, গরিলা বা শিম্পাঞ্জির চেয়ে অনেক উঁচু স্তরের। ওদের পরনে চিতার চামড়া আর ঈগলের পালকটা লক্ষ্য করে দেখেছো দাস? তাকে থামিয়ে বিরক্ত হয়ে বললাম, সবই করেছি, সবই দেখেছি, কিন্তু তুমি আহাম্মকের মতো না আছে চালে ওরা এত তাড়াতাড়ি পালাতো না, সে খেয়াল আছে? এবার তানাকার সত্যি অত্যন্ত লজ্জিত হয়ে পড়ল। ছি, উত্তেজনায় আমার আর কিছু হুঁশই ছিল না। কিন্তু লজ্জার বেশিক্ষণের নয়, পর মুহূর্তে সে আবার জিজ্ঞাসা করলে, আচ্ছা, ওদের বরফ খোঁড়ার ধরনটা ভারী অদ্ভুত না? হ্যাঁ, ও বরফ খোঁড়া দেখেই বুঝেছি প্রাচীন তিব্বতীর পুঁথির কথা মিথ্যে নয়। প্রাচীন তিব্বতী পুঁথির কথা? তানাকা প্রথমটা হতভম্ব হয়ে গেল, তারপর সবিস্ময়ে বলল, তোমার সে চুরি করা তিব্বতী পুঁথি, তাতে এসব কথা কিছু আছে নাকি? আছে বই কি, বলে সঙ্গে ছোট তুষার গাঁইতি দিয়ে ফাটলের মুখে বরফের চাই কেটে সরিয়ে বাইরে এলাম। তারপর ঝুলির ভেতর থেকে আসল পুঁথিটা বার করে তার হাতে দিয়ে বললাম, এই জায়গাটা একবার পড়ে দেখো। বাইরে তখন বেশ আলো হয়ে গেছে। তানাকা দুবার জায়গাটা পড়ে বিমূঢ় হয়ে আমার দিকে তাকালো। হেসে বললাম, পড়েও হেঁয়ালি মনে হচ্ছে বুঝি? ওতে লিখেছে, বরফের মধ্যে থেকেও যা আগুনের চেয়ে গরম, সেই রুনের শেকড় যারা চেনে, দেবতা না হয়েও দেবতাদের দেশে ইয়েতিদের মতো তারা থাকতে পারে। রুনের শেকড় যে পায় চৌমি হিয়ানমি অর্থাৎ বিশ্বজননের পুতো সলিল, সেই আনতে পারে। তানাকা তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, ইয়েতিরা এই রুনের শেকড়ই খুঁজছিল, বুঝলে? ইয়েতিদের দেখা দূরে থাক, তার এই চিরতুষারের দেশে কি খেয়ে থাকে তাও বৈজ্ঞানিক পর্যটকেরা এখনো বুঝতে পারেনি। আমরাই বোধহয় প্রথম সে জিনিস দেখব। চলো। ইয়েতিরা যেখানে ভোরের বেলা বরফ খুঁড়ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ সন্ধান করবার পর সত্যি একটা আশ্চর্য জিনিস পেলাম। নেহাত আগে থাকতে জেনে খোঁজ করেছিলাম তা, নইলে সে জিনিস যে বরফেরই লম্বা একটা টুকরো নয় কে বলবে? ওপর থেকে দেখে কোনো তফাতই বোঝা যায় না। জিনিসটা সাধারণ কোনো মূল নয়, ছাতা জাতীয় কোনো উদ্ভিদ বলেই মনে হলো। বরফের মধ্যেও যা বেঁচে থাকে। কৌতূহলী হয়ে সেই রুনের মূল একটু মুখে দিলাম। স্বাদহীন গন্ধহীন একটা কাগজ চিবোচ্ছি বলেই মনে হলো। প্রধানত এই জিনিস খেয়ে ইয়েতিরা ওই বিরাট দানবের মতন শরীর নিয়ে কি করে বেঁচে থাকে বুঝতে পারলাম না। বুঝলাম সেদিনই সন্ধ্যের দিকে তানাকাও আমার সঙ্গে রুনের মূল কিছু খেয়েছিল। সন্ধ্যের সময় আমাদের ফাটলে ঢুকে এসে বললে, হঠাৎ ঠান্ডা কিরকম কমে গেছে মনে হচ্ছে না দাস? হ্যাঁ, আমারও তাই মনে হয়, একটু অবাক লাগছিল।
এ সময়ে হিমালয়ের এই জায়গায় ঠান্ডা তো দিন দিন বারবারই কথা, বিশেষ করে সন্ধ্যের সময়। সঙ্গে করে আনা তাপমান মাপার যন্ত্রটা তাই দেখলাম। এ কি ব্যাপার, ঠান্ডা কমেছে কোথায়? তাপমান যন্ত্রের পারা তো আরও 2 ডিগ্রি নেমে গিয়েছে। পর মুহূর্তে এই রহস্যটা পরিষ্কার হয়ে গেল। প্রাচীন তিব্বতী পুঁথির কথা তো দেখছি অক্ষরে অক্ষরে সত্যি। তানাকাকে সে কথা জানিয়ে বললাম, শুধু শেষ কথাগুলো বাজে কবিত্ব বলে মনে হচ্ছে। আমাদের অনুমান যে কতখানি ভুল, 2 দিন বাদেই তার প্রত্যক্ষ প্রমাণ পাবো কে জানতো। একদল ইয়েতি ভয় পেয়ে পালালেও রুনের শেকড়ের খোঁজে অন্য ইয়েতিরা এখানে আসতে পারে, এই আশায় আমরা 2 দিন ধরে সে পাহাড়ের ফাটলেই তখন আছি। ফাটলের মুখে তেমনই বরফের চাই আটকানো, আর 2 ফুটোয় চোখ রেখে সারা রাত আমরা পালা করে পাহারা দিই। 3 দিনের দিন ভোরে সত্যিই আমাদের আশা পূর্ণ হলো। ভোর হওয়ার আগে যে ইয়েতি সেখানে দেখা দিল, ইয়েতিদের মধ্যে তাকে দানব বলা চলে। লম্বায় 5.5 ফুটের সামান্য কিছু উপরে হলেও তার লোমস চওড়া দেহ যেন হিমালয়ের একটা প্রকাণ্ড পাথর। তার পরনেও চিতাবাঘের ছাল, কিন্তু ঈগলের পালক কোথাও নেই। ফাটলের মুখে বরফের চায় এমনভাবে এবার আমরা সাজিয়েছিলাম যে এক ধাক্কায় তা সরিয়ে ফেলা যায়। তানাকাকে নিঃশব্দে নজর রাখতে ইঙ্গিত করে আমি আবার ঝুলি থেকে একটা লম্বা দড়ি বার করলাম। সাবধান করা সত্ত্বেও তানাকা ফিস ফিস করে বললে, ও দড়ি কেন? পিস্তল কোথায়? পিস্তল দিয়ে জ্যান্ত প্রাণী ধরা যায় না। তো তুমি জ্যান্ত ইয়েতি ধরতে চাও? প্রথমটা অবাক হলেও তানাকা তারপর ঠাট্টা করে বললে, ইয়েতি তো তোমার ওই দড়িতে আপনি বাঁধা পড়বে, তাই না? না, তা পড়বে না। তবে আর্জেন্টাইনের প্যাম্পাসে বৃথায় যদি গাউচেদের সঙ্গে না মিশে থাকি, তাহলে এই দড়িতেই তাকে ধরতেও বাঁধতে পারবো। বলে বরফের ফুটো চোখ লাগিয়ে দেখলাম ইয়েতি দানব বেশ নিঃসন্দেহভাবে রুনের শেকড় তখনও খুঁজছে। তানাকাকে পেছনে তৈরি থাকতে বলে এক ধাক্কায় বরফের দরজা ঠেলে দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। চোখের নিমেষে পিছু ফিরে তাকিয়ে ইয়েতিটা তৎক্ষণাৎ ঝড়ের বেগে দৌড় মেরেছে, কিন্তু ঝড়ের চেয়ে বেশি বেগ আমার লাশর। বিদ্যুৎ গতিতে লাশর দড়ি ফাঁস গিয়ে ইয়েতির কোমরে আটকে গেল। 1 সেকেন্ডের মধ্যে হকচকিয়ে সে থেমে গেল। প্রাণপণে সে বাঁধন খোলার চেষ্টাও করলো একবার, তারপর বিফল হয়ে সে যা করে বসলো তা আমি কখনো কল্পনা করতে পারিনি। হঠাৎ দেখি ঝড়ের বেগে আমি সামনে ছুটে চলেছি। বাঁধন খুলতে না পেরে ইয়েতি আমায় শুধু সামনে টেনে নিয়ে যাচ্ছে, জাহাজের পেছনে ল্যাং বোটের মতো। বিপদ দেখে তানাকাও পেছন থেকে এসে আমার সঙ্গে দড়িটা টান ধরবার চেষ্টা করে, কিন্তু ইয়েতি তাতে ভূক্ষেপ নেই। সেই সমানে আমাদের দুজনকে টেনে উড়িয়ে নিয়ে তখন ছুটছে। ইয়েতিও থামবে না, আর আমাদের জেদ আমরাও দড়ি ছাড়ব না। পাছে হাত ফসকে যায় বলে দড়িটা আমরা তখন নিজেদের কোমরে জড়িয়ে নিয়েছি। কিন্তু ইয়েতি ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত ধরা দেবে বলে আমরা যা ভেবেছিলাম তার কোনো লক্ষণই দেখা গেল না। যদি বা সে একবার একটু থামে, আমি দড়ি আর একটা ফাঁস লাগিয়ে লাগাবার আগেই আবার দৌড় দেয়। তুষার প্রান্তরে বিপদে অন্ত নেই। কোথাও বিরাট ফাটল, কোথাও নরম তুষার, যার মধ্যে চোরা বালির মতন ডুবে যাওয়া সম্ভাবনা। কিন্তু যেন মুখস্থ রাস্তা দিয়ে যাচ্ছে এমনই অনায়াসে সে সমস্ত বিপদ এড়িয়ে যেতে লাগলো। ঠোকা ঠুকি আঁচড় ইত্যাদি একটু লাগলেও অত বেগে যাওয়া সত্ত্বেও তার বাহাদুরিতে আমাদেরও কোনো বিপদে পড়তে হলো না। কিন্তু ইয়েতি চলেছে কোথায়? পুমড়ি চূড়ার বায়ে রেখে লোলো চূড়ার দিকে উঠতে উঠতে হঠাৎ লোলোয়া বায়ে ফেলে সে উঠতে লাগলো। তারপর যেখানে এসে সে প্রথম থামলো, সেখানে ডান দিকে নপুৎসে ও লোৎসের চূড়া, আর সামনে একটু বাঁ দিকে ঘেঁষে স্বয়ং মাউন্ট এভারেস্ট। পাহাড়ের দেওয়াল ঘেরা মাঝখানে জায়গাটা এত উঁচুতে না হলে তুষার প্রান্তরের বদলে হ্রদ হতে পারত। এখানে একটু থেমে এসে সোজা হয়ে তুষার প্রান্তরে নেমে গেল আমাদের নিয়ে। তারপর
তুষার প্রান্তর ছেড়ে সে আবার যেই উঁচুতে উঠতে শুরু করলো তখনই আমাদের দুর্দশার চরম হয়ে উঠল। দড়ি দিয়ে নিজেদের ভালো করে বেঁধে নিয়েছিলাম, তাই নইলে কখন শিথিল হাত খুলে গিয়ে একেবারে অতলে আছড়ে পড়তাম। এই অবস্থাতেও তানাকা খানিক বাদে চিৎকার করে উঠল, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে দাস, নিঃশ্বাস নিতে পারছি না। পশমি আলখাল্লা ঝোলা পকেটে অল্টিমিটার অর্থাৎ উচ্চতা মাপবার যন্ত্রটা ছিল। বার করে দেখি 26,730 ফিট। বুঝলাম এত উঁচু জায়গায় পাতলা হাওয়ায় অক্সিজেনের স্বল্পতা দরুনি এমন হচ্ছে। এসব জায়গায় প্রথমটা শরীর বেশ হালকা লাগে, তারপর শরীর অবশ হয়ে মৃত্যু ঘনিয়ে আসে। কিন্তু এখন উপায়? হঠাৎ তিব্বতী পুঁথির শ্লোকটার শেষ অংশ মনে পড়ে গেল। দুজনেরই পকেটে খানিকটা করে রুনের শেকড় ছিল। নিজেরও তখন মাথাটা ঘুরতে শুরু করেছে। তাড়াতাড়ি রুনের শেকড়টা বার করে এক কামড় দিয়ে তানাকাকে তৎক্ষণাৎ তাই করতে বললাম। হাঁপাতে আরম্ভ করলেও ইয়েতি তখনও সমানে হাঁটছে, আর যেখান দিয়ে যেভাবে সে উঠছে তা মানুষের কল্পনার অতীত। আমরা দুজন তখন তার কোমরের দড়ি থেকে একরকম ঝুলছি বললেই হয়। 26 থেকে অল্টিমিটার 27,000 দেখা দিল, তারপর 27,500, 28-এর কাছে চোখ প্রায় ঝাপসা হয়ে গেছে, কানে যেন ভেতর থেকে ঢাক পিটছে। জ্ঞান হারাতে আর বেশি দেরি নেই। রুনের শিকড় তাহলে পুরনো পুঁথির কাল গল্প। হঠাৎ অল্টিমিটারে 28.5 স্পষ্ট হয়ে উঠল। না, এ তো মাথা পরিষ্কার হয়ে যাচ্ছে, নিঃশ্বাসে আর কোনো কষ্টই আর নেই। আশ্চর্য, রুনের শেকড় তাহলে ডাক্তারি শাস্ত্রের অজানা এমন কিছু আছে যা ফুসফুসে অক্সিজেনের নেবার ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ওষুধ তো চিকিৎসার জগতে যুগান্তর আনবে। কিন্তু এ কি, এই যে 29,000 ফিট, একেবারে পৃথিবীর ওপরের চূড়োর উপর দিয়ে ইয়েতি দানব আমাদের টেনে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে সেই চূড়োর ওপর 2 ফুট আন্দাজ একটা ঢিপি দেখে আমার টুপিটা খুলে তাতে লাগিয়ে দিলাম। তারপর শুরু হলো একেবারে উল্টো দিকে নামা। ঘনাদা একটু থামতে শিবু জিজ্ঞাসা করলে, ইয়েতিকে শেষ পর্যন্ত ধরলেন তাহলে? না 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 না, ধরতে আর পারলাম কই। ঘনাদা একটু দীর্ঘশ্বাস ফেললেন। পাহাড়ে পাহাড়ে ঘষে ঘষে দড়িটা অত জখম হয়ে গেছিল বুঝতে পারিনি। তিব্বতের দিকে রং ব্ল্যাক গ্লেশিয়ারে নামবার পরই সেটা ছিঁড়ে গিয়ে ইয়েতি পালিয়ে গেল। আচ্ছা, সেই রুনের শেকড় তো আপনার পকেটেই ছিল, জিজ্ঞাসা করলে গোর। তা একটু এনেছেন নিশ্চয়ই? ঘনাদা এবার যেন একটু বিরক্ত হয়ে উঠলেন। কি করে আনবো শুনি? রং ব্যাক গ্লেশিয়ার থেকে তিব্বতের লোকালয়ে যাওয়ার পথে তাই খেয়েই তো কাটিয়েছি। আচ্ছা, এভারেস্টের মাথায় যা পরিয়ে দিলেন সেটা কি টুপি ছিল? জিজ্ঞাসা করলে শিশির। টপ হ্যাট বোধ হয়। ঘনাদার বদলে গৌরী উত্তর দিলে, এবং ঘনাদা আমাদের দিকে ভ্রুকুটি হেনে শিশিরের একটা সিগারেট তুলে নিয়ে উঠে গেলেন। এখানেই সমাপ্ত প্রেমেন্দ্র মিত্রের রচিত ঘনাদা সমগ্র থেকে আজকের গল্প টুপি। গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।